হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের ফরাসি বিপ্লব থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই আলোচনা করে রাখতে চাই একটা অন্য বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস নিয়মিত তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো শুরু করি আজকের আলোচনা। আজকের প্রশ্ন, ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে সামাজিক কাঠামো আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে, বহু এক্সামে, বহু স্কুলের 9-এর অ্যানুয়ালে আসে অনেক সময়। তো আমরা আলোচনাটা করব 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে। এখান থেকে কয়েকটা বিষয় মাথায় রাখবে। শুধু যে লং কোয়েশ্চেনের আনসার এখান থেকে তৈরি করবে তা নয়, এর মধ্যে দেখবে প্রচুর ছোট ছোট কোয়েশ্চেনের আনসারও আমি বলছি, সেগুলোও কিন্তু যদি মনে রাখতে পারো তাহলে দেখবে তোমরা এমসিকিউ বা ছোট প্রশ্নের উত্তর লিখতেও অসুবিধায় পড়ছো না। তার আগে ফরাসি সামাজিক পরিকাঠামো প্রধানত 3টে ভাগে বিভক্ত ছিল। এদের কি বলা হতো? সম্প্রদায় বা এস্টেট। নামটা মনে রাখবে, শূন্যস্থানে দেয়। তো সবার উপরে কে ছিলেন? সম্রাট। সম্রাট ছিলেন সবার উপরে। তিনি নিজেকে ঈশ্বরের দূত বলে মানতেন, অর্থাৎ তার যে শক্তিটা সেটা অলৌকিক, এটাই বোঝানোর জন্য, বা তার ওপর রাষ্ট্রের সমস্ত দায়িত্ব যেন এক প্রকার ঈশ্বরই দিয়ে দিয়েছেন সেইটা বোঝানোর জন্য তিনি এই নিজেকে ঈশ্বরের দূত এই তকমায় ভূষিত করেছিলেন। প্রথম সম্প্রদায়, এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন যাজকেরা। সমগ্র জনসংখ্যার মাত্র 1% ছিল যাজক সম্প্রদায়। তাদের স্থান ছিল ঠিক সম্রাটের পরে। মানে সম্রাটের পরে যারা ছিল তাদের সংখ্যা ভাবতে পারছো, মাত্র 1%। অথচ তাদের হাতে কিন্তু সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ব্যাপক প্রচুর পরিমাণে ছিল। গির্জা এবং নানান ধর্মীয় অনুদান থেকে তাদের প্রচুর আয় হলেও তারা প্রায় কোনো করই দিত না। স্বাভাবিক, তারা সমাজের একদম উপরতলার মানুষ, তাদেরকে পরিশ্রমও কম করতে হতো এবং সমাজের উপরতলায় বসে তারা বিভিন্ন বিলাসবহুল জীবনযাপন এবং তার সাথে প্রচুর সুযোগ সুবিধা তারা ভোগ করত। এটাকেই বলছি আমরা প্রথম সম্প্রদায়। তাহলে প্রথম সম্প্রদায়ে কারা থাকছে? যাজক, সম্রাটের ঠিক পরে। এরপর এদিকে তারা কর না দিলেও নানা ধরনের ধর্মকর আদায় করত। মানে নিজেরা তো দেশের প্রতি কোনো রকম কন্ট্রিবিউশন নেই, উল্টে তারাও মানুষকে চাপ দিয়ে বিভিন্ন ভয় দেখিয়ে ধর্মকর আদায় করছে। যাজক সম্প্রদায় দুভাগে বিভক্ত ছিল। এদের মধ্যে আবার যে ভাগ ছিল সেটা হচ্ছে উচ্চতর এবং নিম্নতর যাজক। এদের মধ্যে উচ্চতর যাজকেরা বিলাসবহুল জীবনযাপন করতেন। তার মানে ঈশ্বরের যারা পূজারী হয়ে দাঁড়িয়ে আছেন তারাই কিন্তু বিলাস ব্যসনে মত্ত, এবং নিম্নতর যাজকেরা ছিলেন নিষ্ঠাবান। তার মানে এদের মধ্যেও সুন্দর একটা ভাগ হয়ে গিয়েছিল যে একদল নিজের কাজ করতেন, তারা পূজা অর্চনা বা তাদের যে সমস্ত প্রেয়ার প্রার্থনা তারা করতেন এবং সঠিকভাবেই করতেন সেটা, তাই জন্য তারা ছিলেন নিম্নতর যাজক। আর যারা উচ্চতর ছিলেন তারা কোনো কিছুতেই নেই, তারা শুধু লাভের গুড় খাবার বেলায় আছে। মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ধরনের ক্ষমতা তারা কুক্ষিগত করে নিজেরা একদম বিলাস ব্যসনে, প্রমোদে, আনন্দে মত্ত হয়ে দিন কাটাতেন। চলে এলাম দ্বিতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন ফ্রান্সের অভিজাত সম্প্রদায়ের মানুষেরা। মানে অভিজাত বলতে যাদের হাতে প্রচুর অর্থ রয়েছে বা বিত্তবান মানুষ, যারা রাজা ও রানীর আত্মীয় পরিজন, মন্ত্রী, আমলা, উচ্চপদস্থ কর্মচারী, মানে যারা টেকনিক্যালি সেই সময় দাঁড়িয়ে সরকারি কর্মচারী, মানে প্রশাসনিক দায়িত্ব যারা পালন করতেন। তাদের হাতে ক্ষমতাও বেশি, রাজার কাছে তাদের অ্যাক্সেস রয়েছে, তাই স্বাভাবিকভাবেই তারাও একটা বড়সড় ব্যক্তিত্ব। বিচারক এবং বিত্তশালী মানুষেরা এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হতেন। প্রশাসন ও বিচার ব্যবস্থা মূলত এদের করায়ত্ত ছিল, মানে এদের হাতেই পুরোপুরি কুক্ষিগত ছিল। সবচেয়ে অবাক করা বিষয় যে এদের জনসংখ্যার পার্সেন্টেজ যদি আমরা দেখি, মাত্র 1.5% হয়েও এদের কাছে ফ্রান্সের 3 ভাগের 1 ভাগ জমির মালিকানা ছিল। তাহলে আমি বুঝতে পারছো ঠিক কতটা ইনকাম ডিসপ্যারিটি, মানে যেটাকে বলা হয় আয়ের বৈষম্য রয়েছে। তার মানে একটা মানুষ, একটা ছোট্ট সেকশন প্রচুর পরিমাণ জমি, সোনা দানা, টাকা পয়সা নিয়ে বসে আছে, এবং একটা মাস, মানে যারা জনসংখ্যার মূল অংশ, তাদের হাতে কিন্তু সেই অর্থে অ্যাসেটস বা ওয়েলথ নেই। তো
তো বিপুল অর্থের মালিক হয়েও এরাও কোনো কর দিত না, বরং সামন্ত প্রজাদের থেকে কর আদায় করতেন। তাহলে এখনো অবধি যে দুটো শ্রেণী আমরা পেলাম, প্রথম শ্রেণীতে রয়েছে যাজক এবং দ্বিতীয় সম্প্রদায় রয়েছে কারা, অভিজাত মানুষরা, যাদের দুজনেই দুটো প্রকার সম্প্রদায়কেই আমরা দেখছি মানুষের ওপর, মানে যারা সংখ্যায় বেশি তাদের ওপরে বেশ একটা শাসন চাপিয়ে দিয়ে নিজেরা বেশ আনন্দের দিন কাটাচ্ছে এবং রাজা রানীর অ্যাক্সেসের মধ্যে রয়েছে বলে তারা কোনো কিছুরই মানে ভয় পায় না, তাদের সব কিছুরই তারা ঊর্ধ্বে উঠে গেছে, তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব কিছুতেই তারা খুব প্রতিপত্তি তৈরি করে ফেলেছে এবং সাধারণ মানুষের কাছে তাদের একটা মানে কি বলবো একটা বিরাট জায়গা তৈরি হয়েছে। তারা সাধারণ মানুষকে রীতিমতো ডমিনেট করে বেড়াচ্ছে এবং তাদের কাছ থেকে কর আদায় করছে। প্রথম শ্রেণীও কর আদায় করছে, দ্বিতীয় সম্প্রদায়ও কর আদায় করছে। বাকি আলোচনায় তো অবশ্যই ফিরবো, তবে তার মাঝখানে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে তোমরা ক্লাস 9-এ পড়ছো, এখন পড়াশোনার চাপ বাড়ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বইগুলোও বেশ মোটা মোটা হয়ে গেছে। এবার সহায়িকাগুলোকে দেখলেই তোমরা ভয় পাচ্ছ, পড়বো না ঠিক করে ফেলছো, কিন্তু এরকম করলে তো হবে না, মার্কস খারাপ হবে। তাই তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা আছি। আমরা মানে wbporashona.com সম্পাদিত টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। কি থাকছে? ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের প্রতিটা সাবজেক্টে, প্রতিটা অধ্যায়, সমস্ত পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি এবং তাও মাত্র 30 পাতার মধ্যে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, পুরো সিলেবাস পাচ্ছ মাত্র 30 পাতার মধ্যে। তাহলে এই 30 পাতার ইবুকগুলো যদি তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো, আমি তোমাদের বলছি তোমাদের পরীক্ষার হলে গিয়ে আর ভয়ে কাঁপতে হবে না, তোমরা ভালোভাবে সকল প্রশ্নের উত্তর করে আসতে পারবে। তার জন্য কি করতে হবে? এখনই পারচেস করতে হবে এবং দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, করে লিখতে পারো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 9। কোন সাবজেক্ট কিনতে চাও সেটা আমাদের মেনশন করে লিখে পাঠিও। যদি তোমরা সবকটি কিনতে চাও তাহলে সেটাও লিখে পাঠিও। এবং এখানে একটা কথা বলে রাখি, সবকটা ইবুক কিনলে কিন্তু তোমরা কিছু অফার পেয়ে যাবে, তো অবশ্যই বলবো সবকটা কিনতে পারো। আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই রেসপন্ড করবে, তোমাদের পেমেন্ট পেজ পাঠানো হবে। পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই এই ইবুকগুলো তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম তৃতীয় সম্প্রদায়। এই হচ্ছে মাস, মানে যাকে বলে জনসাধারণ। এটা কিন্তু পৃথিবীর সর্বত্রই এক, মানে এ শুধু ফ্রান্সের গল্প না, তুমি ভারতবর্ষের দিকে তাকাবে, তুমি অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলোর দিকে তাকাবে, সব জায়গায় কিন্তু একই গল্প। মানে যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে অর্থনীতি, রাজনীতি চালিত হচ্ছে, তাদের সংখ্যা একেবারে নগণ্য, মানে সেই দূরবীন দিয়ে দেখার মতো। আর যারা হয়তো এই শাসনাধীন রয়েছে তাদের সংখ্যা কিন্তু বিরাট, এবং তারাই বলতে গেলে কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে সমাজকে বা অর্থনীতিকে টেনে নিয়ে যায়। তাহলে ফ্রান্সের প্রায় 97% মানুষ, তোমরা মোটামুটি পার্সেন্টেজ করতে শিখেছো, বুঝতে পারছো কত বড় একটা জনসংখ্যা। এরাই হচ্ছেন তৃতীয় সম্প্রদায়। এদের মধ্যে কারা রয়েছেন জানো? লেখক, অধ্যাপক, শিল্পপতি থেকে শুরু করে শ্রমিক, ভাগচাষী, সব ধরনের মানুষরাই ছিলেন। মানে যারা মস্তিষ্ককে খাটাচ্ছে বা যারা তাদের নিজেদের পরিশ্রম করে, তাদের শারীরিক পরিশ্রম ব্যয় করে যারা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সকলেই কিন্তু তৃতীয় সম্প্রদায়। এদের মধ্যে যারা ব্যবসায়ী বা শিল্পপতি ছিলেন তাদেরকে কি বলা হতো? বুর্জোয়া বলা হতো। তখন তোমাদের বলেছিলাম এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এটাও কিন্তু মনে রেখো, বুর্জোয়া কাদের বলা হতো? যারা ব্যবসায়ী বা শিল্পপতি ছিলেন তাদেরকে বলা হতো বুর্জোয়া। সামাজিক ব্যবস্থা নিয়ে এরাই সব থেকে ক্ষুব্ধ ছিলেন, কারণ এদের শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক সচ্ছলতা অভিজাত সম্প্রদায়ের থেকে কোনো অংশে কম না হলেও এরা এদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত। মানে আমরাই পরিশ্রম করব, আমরাই দেশকে টেনে নিয়ে যাব, আর সেই মানে লাভের গুড় পিঁপড়ে খাবে মতন দ্বিতীয় শ্রেণী বা প্রথম সম্প্রদায়ের সকলে একটা বেশ ল্যাভিশ জীবনযাপন করবে। তাই স্বাভাবিকভাবে দিনের পর দিন এটা চলতে থাকলে কে এটা সহ্য করবে? আমাদের দেশেই দেখেছো কত কৃষক আন্দোলন হচ্ছে, কত রকম আন্দোলন হয়েছে। ব্রিটিশ পিরিয়ডে এই অত্যাচার সহ্য করতে না পারে বহু মানুষ দলে দলে এসে বিক্ষুব্ধ হয়ে বিপ্লব করেছে, আন্দোলন করেছে। এটা কিন্তু সকলের জন্যই সমান। এই ধরনের মানুষ যারা মানে তৃতীয় সম্প্রদায়ের মানুষ যাদেরকে বলছি আমরা, যারা সত্যি বলতে কি খেটে দেশকে টেনে নিয়ে যাচ্ছে, তাদেরকে যদি দীর্ঘদিন পায়ের তলায় রাখা হয় তারা কিন্তু আন্দোলন করবেই, এবং সেটাই এখানে হয়েওছে। পরবর্তীকালে তোমরা জানতেও পারবে সেটা।
তো এদের স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। মূলত এই গোষ্ঠী ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, যেটা বললাম এক্ষুনি। দেশের মোট জনসংখ্যার 67% ছিলেন কৃষিজীবী, যদিও তাদের মধ্যেও বিভাজন ছিল। এই তৃতীয় শ্রেণীকেই দেশের সকল করের ভার নিতে হতো। কষ্টও করবে তৃতীয় শ্রেণী, করও দেবে তৃতীয় শ্রেণী। কি মজার ব্যাপার! এই প্রাচীন সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাকে ইতিহাসে বলা হয় আসিয়া রেজিম বা পুরাতন ব্যবস্থা। ভালোভাবে মনে রাখবে, ছোট করে টিকা দেয়, 2 নম্বরের প্রশ্ন দেয়, অবশ্যই এটা গুছিয়ে লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ছোট্ট ডিসকাশন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে হবে। আর এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর তোমরা পড়তে চাও, কি করতে হবে? হ্যাঁ, ঠিক ধরেছো, আমাদের ওয়েবসাইটে ঘুরে বেড়াতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটার মধ্যে একটু ঘুরে বেড়াতে হবে। তাহলেই দেখবে তোমরা খুব ভালোভাবে পড়াটা তৈরি করতে পারছো। আজকের মতো এইটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।